প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপির ভূমিকা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর শারমিন আব্বাসী 1984 সালের 5ই অক্টোবর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ও বিসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অপস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য। ম্যাডাম, আমি শুরুতেই জানতে চাইবো যে ল্যাপারোস্কোপির ভূমিকা, আমাদের যে আজকের টপিক যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপির ভূমিকা, এটা আসলে কতটুকু? আসলে আমাদেরকে আগে জানতে হবে যে ইনফার্টিলিটি বলতে আমরা কি বুঝি। নর্মালি যেটা চিন্তা করা হয় যে 1 বছর ধরে চেষ্টা করছে কোনো কাপল উইদাউট এনি প্রোটেকশন, তাদের আর কোনো সমস্যা নেই, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে, তারপরেও যদি তাদের প্রেগন্যান্সি না হয়, এটাকে আমরা সাধারণত ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলছি। তো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর আমরা যখন ইভালুয়েশন করি বা ডায়াগনোসিস করি, তার একটি পর্যায়ে যে আমাদের সাধারণত ল্যাপারোস্কোপিটা লাগে। এখন আমরা কখন ল্যাপারোস্কোপিটা করব, এটা হচ্ছে খুব আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত দেখা গেল যে একজন রোগী আমাদের কাছে আসলো, তার থরো হিস্ট্রি আমরা নেই। আমরা সাধারণত ইনফার্টিলিটি যেটা করি, অন্যান্য ডিজিজের ক্ষেত্রে এটা করা হয় না যে মেল অ্যান্ড ফিমেল আলাদা পার্টনার আমরা হিস্ট্রিটা নেই, যে মায়ের কোনো সমস্যা আছে কিনা, কি অবস্থা, তার কি চলছে, এবং পুরুষ যে তার হিস্ট্রিটাও প্রপারলি নেই, যে তারা কোনো ডিফিকাল্টি ফেস করছে কিনা তাদের কনজুগাল লাইফে অথবা অন্য কোনো কারণে, বা তাদের কোনো ডিজিজ আছে কিনা। সো প্রপার হিস্ট্রিগুলো নিয়ে ইভালুয়েট করে আমরা আগে কারণটা খোঁজার চেষ্টা করি যে তার কোথায় ঝামেলাটা আছে। ইনফার্টিলিটির কারণটা কি? কারণ আমরা পেয়ে গেলাম, তাহলে ওই কারণ অনুযায়ী আমরা দৌড়াচ্ছি। কারণ আমরা না পেলাম, তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে 1 বছর সে চেষ্টা করেছে, তারপরে হয়তো 6 মাস সে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগও খেয়েছে বাচ্চাটা হওয়ার জন্য, তারপরেও তার প্রেগন্যান্সি হয় নাই, তখন আমরা একটা করে ফেলি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। আচ্ছা, সো যখন আপনি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করলেন, তখনই সেকেন্ড আপনার একটা মনে আসবে যে তাহলে কি আর কোনো ধরনের ল্যাপারোস্কোপি হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটা হচ্ছে থেরাপিউটিক অথবা হচ্ছে আমরা প্রসিডিউর ইন্ডিকেটিভ। তার মানে এটা কি, একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি মানে আপনি ঢুকলেন ভিতরে, ঢুকে দেখে নিলেন যে আপনার টিউবের কি অবস্থা, ওভারি কি অবস্থা, টিউব ওভারি রিলেশনশিপটা প্রপারলি আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আপনি তাকে সাহস দিলেন এবং বললেন। কারণ ইনফার্টিলিটির সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে তাকে ধৈর্য ধরতে হবে, এবং ডক্টর যার কাছে আসবে সে তাকে প্রপারলি কাউন্সেলিং করতে পারছে কিনা। আর আমরা প্রসিডিউর ভিত্তিক যেটা বলছি থেরাপিউটিক, সেটা হচ্ছে যে আপনি কোনো সিস পেলেন। ইউজুয়ালি ইনফার্টিলিটির একটা বড় অংশ জুড়ে আছে এন্ডোমেট্রিওটিক সিস বা চকলেট সিস। সাধারণত চকলেট সিস ওভারিতে হয়। চকলেট সিস মানে ভেতরে চকলেট দানা, সেই টাইপ একটা কন্টেন্ট ভেতরে থাকে, এবং সেই কারণে রোগীর অনেক পেইন হয়, সে অনেক পেইন ফিল করে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, অথবা মিনস্ট্রুয়েশনের সময় অনেক পেইন ফিল করে, অথবা ক্রনিক একটা পেইন থাকে তার সব সময়। তো সিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সিস্টেকটমি করে দিচ্ছি। আর যদি ইউটেরাস বা অন্যান্য বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে আমরা হয়তো এটাকে পুড়িয়ে দিচ্ছি, আমরা এটাকে বলি হচ্ছে ফালগারেশন অথবা অ্যাবলেশন, এই টাইপ কিছু করে দিচ্ছি। অনেক সময় দেখা থাকে কি যে এখানে আপনার টিউবটা আছে, ওভারিটা আছে, এখানে ইউটেরাসটা এমনভাবে তারা পেঁচিয়ে আছে যে আপনার রিলেশনশিপটা নষ্ট করে দিল, যে নর্মাল প্রেগন্যান্সি হতে যেটা হেল্প করবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় অ্যাডহেসিওলাইসিস করি, আমরা বিভিন্ন জায়গা থেকে জিনিসটাকে ছাড়িয়ে আমরা প্রপার রিলেশনশিপটা ম্যানেজ করে স্বাভাবিক অবস্থাটাতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবং এভাবেই সাধারণত চেষ্টা করা হচ্ছে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে ইনফার্টিলিটিটাকে আরো বেশি যতটা কমিয়ে আনা যায় এবং রোগীকে অনেক বেশি সাহায্য করা যায়, সেই দিকটা খেয়াল করার জন্য। আচ্ছা ম্যাডাম, আমি একটু জানতে চাইবো যে ইনফার্টিলিটি চিকিৎসায় আমরা যেভাবে ল্যাপারোস্কোপি যে ইউজ করছি, এক্ষেত্রে আসলে সাফল্য কতখানি বা সাফল্যের হার কিরকম? সাফল্যের হারটা অ্যাকচুয়ালি পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আপনি কি পাচ্ছেন ভিতরে যে। তো সিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সিস্টেকটমি করে দিচ্ছি। আর যদি ইউটেরাস বা অন্যান্য বিভিন্ন জায়গায় এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে আমরা হয়তো এটাকে পুড়িয়ে দিচ্ছি, আমরা এটাকে বলি হচ্ছে ফালগারেশন অথবা অ্যাবলেশন, এই টাইপ কিছু করে দিচ্ছি। অনেক সময় দেখা থাকে কি যে এখানে আপনার টিউবটা আছে, ওভারিটা আছে, এখানে ইউটেরাসটা এমনভাবে তারা পেঁচিয়ে আছে যে আপনার রিলেশনশিপটা নষ্ট করে দিল, যে নর্মাল প্রেগন্যান্সি হতে যেটা হেল্প
করবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় অ্যাডহেসিওলাইসিস করি, আমরা বিভিন্ন জায়গা থেকে জিনিসটাকে ছাড়িয়ে আমরা প্রপার রিলেশনশিপটা ম্যানেজ করে স্বাভাবিক অবস্থাটাতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এবং এভাবেই সাধারণত চেষ্টা করা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ইনফার্টিলিটিটাকে আরো বেশি যতটা কমিয়ে আনা যায় এবং রোগীকে অনেক বেশি সাহায্য করা যায় সেই দিকটা খেয়াল করার জন্য। আচ্ছা ম্যাডাম, আমি একটু জানতে চাইবো যে ইনফার্টিলিটি চিকিৎসায় আমরা যেভাবে ল্যাপ্রোস্কোপি যে ইউজ করছি, এক্ষেত্রে আসলে সাফল্য কতখানি বা সাফল্যের হার কিরকম? সাফল্যের হারটা অ্যাকচুয়ালি পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আপনি কি পাচ্ছেন ভিতরে যে। আচ্ছা, আপনি ধরেন ভেতরে গেলেন কিছুই পেলেন না, কারণটার উপরে কারণটার উপরে ভেতরে গেলেন, আপনি দেখলেন এভরিথিং ইজ ক্লিয়ার, তার টিউব ভালো, ওভারি ভালো, আপনি কাউন্সেলিং করলেন, হয়তো এনহ্যান্স করার জন্য আপনি একটা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিলেন, 2 মাস 3 মাস পর আলহামদুলিল্লাহ 80-90% আপনি সাকসেস পেয়ে গেলেন। আচ্ছা, আপনি চকলেট সিস্ট পেলেন, সিস্টটাকে কেটে রিমুভ করে দিলেন, যেই জায়গায় প্রবলেম ঠিক করে দিলেন, সেক্ষেত্রেও চান্স অনেক হাই। এখন যাদের ধরেন অনেক দিন ধরে ইনফেকশন, একদম টিউব বন্ধ হয়ে আছে, আপনি দুই দিক দিয়ে, আমরা সাধারণত ডাই দিয়ে টেস্ট করি, ব্লু কালারের একটা ডাই দিয়ে আমরা দেখি যে প্রপারলি যাচ্ছে কিনা টিউবগুলো দিয়ে। এখন টিউব দুটোই বন্ধ, তাহলে আপনার প্রেগন্যান্সি হবে কোনখান থেকে? তো আপনি তো করে দিলেন ল্যাপ্রোস্কোপি করে, আপনি ইভালুয়েট করলেন কোথায় কি প্রবলেম আছে, কিন্তু তখন নরমালি রোগীটাকে ছেড়ে দিলে আপনার প্রেগন্যান্ট হওয়ার চান্স একদমই নেই। সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করতে হবে, বলতে হবে যে মা তোমার দুটো টিউবই যেহেতু বন্ধ, নরমালি তো তোমার হবে না, সেই ক্ষেত্রে আপনার রোল অফ আইভিএফ অনেক বেড়ে যায়। তখন সেই ক্ষেত্রে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আমরা যেটাকে টেস্ট টিউব বেবি বলছি সেটা করতে হতে পারে। আচ্ছা ম্যাডাম, ল্যাপ্রোস্কোপির বর্তমানে বাংলাদেশে কতখানি হচ্ছে এবং এটার না কতখানি হচ্ছে বলতে কি, আগে তো যেটা হতো শুধু টারশিয়ারি সেন্টারগুলোই হতো, এখন কিন্তু একেবারে উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত এটা পৌঁছে গেছে এবং চেষ্টা করা হচ্ছে যে এই সেবাটা সবার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের বাংলাদেশেও বিভিন্ন ইনস্টিটিউশন এটার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে, আমাদের অনেক গাইনোকোলজিক্যাল ফেলোরা যাচ্ছে বিদেশে এটা বিষয়ে ট্রেনিং করে আসার জন্য, এবং আগের থেকে কিন্তু এটার অপারেশনের হার এবং এটার ফ্যাসিলিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং হচ্ছে, এবং তার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি, ভালো পাচ্ছি। সরকারিভাবে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? সরকারিভাবে তো অবশ্যই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন মোটামুটি প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে ল্যাপ্রোস্কোপি মেশিন আছে, সেখানে করা হচ্ছে এবং প্রতিনিয়তই সরকার এটার প্রতি একটা বিশেষ নজর দিচ্ছে এবং চেষ্টা করছে যে এই মেশিনটার পরিব্যাপ্তি আরো বাড়াতে এবং এটাতে ট্রেনিং করেছে এমন ডক্টরদের সংখ্যা অনেক বাড়িয়ে নিতে। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম আমাদের দর্শকদের সুবিধার জন্য একটু জানতে চাইবো যে এই চিকিৎসার ক্ষেত্রে খরচের ব্যাপারটা কেমন? খরচের ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে আপনি কিভাবে রোগীকে সাহায্য করতে চাচ্ছেন। সাধারণত ল্যাপ্রোস্কোপি মেশিন তার নিজস্ব একটা খরচ আছে, তো সেই খরচটা তো থাকবেই। তারপরে যে গভর্নমেন্ট মেডিকেলে যদি সে করে তাহলে তো তার কোনো খরচই নাই। সরকারি মেডিকেল কলেজে সরকারির একটা মানে সরকারি হসপিটালের তত্ত্বাবধানে তার পুরোটাই প্রপারলি হয়ে যাচ্ছে। প্রাইভেট মেডিকেল কলেজেও যদি সে আসে, নর্মালি যদি ল্যাপ্রোস্কোপি মেশিন ভাড়া, হসপিটাল খরচ, ইচ অ্যান্ড এভরিথিং যে আপনি যদি চিন্তা করেন, তাহলে অবশ্যই 25-30,000 এর মধ্যে সেটা কভার করে চলে যেতে পারবে প্রপারলি। মোটামুটি সাধ্যের মধ্যেই থাকছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এবং ভালো বিষয়টা যেটা যে অপারেশনটা করা লাগছে, সাপোজ ইউটেরাসের টিউমার আমরা ল্যাপ্রোস্কোপি করে দিলে রোগীর একদিন পর বাসায় চলে যেতে পারলো, কিন্তু হসপিটাল স্টেটা কমে যাচ্ছে। আর নরমালি অন্য সময় আপনার কিন্তু হসপিটালে থাকতে হচ্ছে 5 দিন মিনিমাম, তারপরে আমরা ব্যান্ডেজটা খুললাম, তারপরে আপনি বাসায় গেলেন। কিন্তু ল্যাপ্রোস্কোপির পর আপনি 8 ঘন্টা 6 ঘন্টা পর বাড়ি চলে যাচ্ছেন, অথবা ম্যাক্সিমাম একদিন থাকছেন। দ্বিতীয় কথা, আপনি কাজে কখন ব্যাক করবেন? আপনার যদি পেট কেটে আমি অপারেশন করি, আমি বলবো যে আপনি 1.5 মাস পূর্ণ বিশ্রামে থাকেন, 3 মাস ভারী কাজ করবেন না। আর আফটার দ্য ল্যাপ্রোস্কোপি পেশেন্ট 3rd ডেতে অপারেশন শেষে সে বাড়ি চলে যাচ্ছে এবং সে কি করছে, তার অফিসে জয়েন করছে কাজ করার জন্য। সো আপনার যে কাজের অ্যাক্সেসটা এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আফটার দ্য ল্যাপ্রোস্কোপি। মানে সাইড এফেক্ট বা আমরা যেটা বলি যে কোনো একটা চিকিৎসা নেয়ার পরবর্তী যে কমপ্লিকেশনগুলো, আমরা তো এখন সবাই চাই যে আমাদের লেস ইনসিশন দিয়ে আমরা কাজ করতে পারি। এমন কি আমরা সাধারণত যে ছোট্ট একটা ইনসিশন দিয়ে ভিতরে ঢুকে গেলাম, সব কাজ করে বের আসলাম, আমাদের কাটাটাও কম লাগছে, ব্লিডিং কম হচ্ছে। তো সব মিলে আপনি যদি বলেন যে একটা ইভালুয়েশন করার জন্য, অবশ্যই ইট ইজ দ্য স্মার্ট প্রসিডিউর এবং পেশেন্ট কমপ্লেন্সও সেই ক্ষেত্রে ভালো আসবে অবশ্যই, এবং সব পেশেন্টরা হ্যাপি হয়ে তারা ফিরে যায় বাসায়। আচ্ছা ম্যাডাম, সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে ল্যাপ্রোস্কোপি আপনি মানে কাদের বেলায় করা যাবে না এমন কিছু কি আছে? কাদের বেলায় করা যাবে না, সাধারণত প্রিভিয়াস যদি অনেক সার্জারি থাকে, করা অ্যাবসলিউটলি যাবে না এরকম ইন্ডিকেশন খুব কম। আচ্ছা, অনেকগুলো সার্জারি আছে আপনি জানেন যে তার এর আগে 3-4 অপারেশন হয়েছে, সেই ক্ষেত্রে আপনার এন্ট্রান্সটায় হয়তো প্রবলেম হতে পারে, অথবা সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম আছে, অথবা রেসপিরেটরি প্রবলেম আছে, কারণ এটা তো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়। সো যে রোগীর হয়তো জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া যাচ্ছে না, তার ক্ষেত্রে হয়তো অনেক সময় এটা হ্যাজার্ডস হতে পারে। আর আমাদের সার্জনদের জন্য সাধারণত আমরা অ্যাবসলিউটলি করা যাবে না এরকম কিছু আমরা বলি না, আমরা শেষ সময়
সময় পর্যন্ত চেষ্টা করি যে যেহেতু এই অ্যাক্সেসটা দিয়ে রোগীকে আমরা বেশি সুবিধা দিতে পারছি, তার জন্য আমরা চেষ্টা করি যে সব রোগীকেই মোটামুটি স্যাটিসফাই করার জন্য। বাট অনেকগুলো অপারেশন, ধরেন আগে 4টা-5টা সিজার হয়েছে বা 4টা-5টা অপারেশন হয়েছে, সেক্ষেত্রে অ্যাডহেশনের চান্সটা অনেক বেশি, বা তার হয়তো অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ এসে পেটের এমন একটা জায়গায় লেগে আছে যে আমি ফুটো করে ভেতরে ঢুকবো, সেই সময় দেখা গেল যে সেই জায়গাটা আমাদের কোনো প্রবলেমে পড়তে হলো। সেই ক্ষেত্রে ছোটখাটো সময় আমরা সাধারণত এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, এছাড়া মোটামুটি সব ক্ষেত্রে আসলে করা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমি একটু জানতে চাইবো যে ল্যাপারোস্কোপির ক্ষেত্রে আমরা তো মানে এগুলো শুনলাম, তো কোনো ধরনের সাইড এফেক্ট বা এর কোনো রকম কন্ট্রাইন্ডিকেশন বা এরকম কিছু কি আছে কিনা? অ্যাবসলিউট খুব যে কঠিন কোনো সাইড এফেক্ট হয় রোগীদের তা কিন্তু নয়। যেটা প্রবলেম হতে পারে, হয়তো আপনি অপারেশন করছেন, সে সময় একটু বেশি লাগলো, গ্যাস একটু বেশি গেল, আফটার দ্য অপারেশন ম্যাক্সিমাম পেশেন্ট যেটা কমপ্লেন করে শোল্ডার পেইন, এটা একটা নরমাল ওষুধ দিচ্ছি চলে যাচ্ছে। বা খুব কম সময় দেখা যায় একটা মানে বই খাতা যদি অনুযায়ী আমরা বলি, আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে পাই না। অনেকে বলে পারফোরেশন, মানে হয়তো ঢুকলেন আপনি ভেতরে, কোনো গাঁট-টাট কিছু থাকলো, সেটা ফুটো হয়ে গেল। হ্যাঁ, বাট আমাদের সাধারণত যারা কম্পিটেন্ট সার্জন তাদের ক্ষেত্রে আসলে এটা চান্সেস ভেরি লো, কারণ আপনি যদি দেখে দেখে অপারেশনটা চালিয়ে যান তাহলে এটা হওয়ার চান্স খুবই লো। আর ব্লিডিং এর কথা যেটা আমরা বললাম যে আসলে ব্লিডিং যেন কম হয়, সেজন্যই তো আমরা সব প্রিকশন নিয়ে অপারেশনটা করি। সো there's a chance of bleeding, but আপনার যদি সার্জন হ্যান্ড ইজ ভেরি কম্পিটেন্ট, সেক্ষেত্রে আসলে ব্লিডিং হবে না বলতে গেলেই হয়। আচ্ছা ম্যাডাম, এখন তো ল্যাপারোস্কোপি তাহলে খুব মানে জনপ্রিয় এবং হচ্ছেও বলা যায়, এবং সব অপারেশনই করা যাচ্ছে। ইনফ্যাক্টলিতে আপনি যা ধরেন যে আপনি ফার্স্টে ডায়াগনোসিস করে নিচ্ছেন, এরপর প্রসিডিউরে আপনি সিস্টেক্টমি করতে পারছেন, অ্যাডিশিওলাইসিস করতে পারছেন, আপনার রিলেশনশিপটাকে আপনি ঠিক করে দিতে পারছেন। অনেক সময় এমন হয় যে ফার্স্ট ম্যারেজে আপনার ফ্যামিলি কমপ্লিট মনে করে আপনি লাইগেশন করেছেন, এখন সেকেন্ড ম্যারেজে আপনি কি করবেন, তো সেই ক্ষেত্রে নরমালি আবার টিউবটাকে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ল্যাপারোস্কোপির মাধ্যমে, টিউবোপ্লাস্টি করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফার্টিলিটির সাথে কিন্তু একটোপিক প্রেগন্যান্সির একটা ভালো রিলেশনশিপ আছে, যে প্রেগন্যান্সি হলে অনেক সময় সেটা একটোপিক সাইটে হয়ে যায়। সো একটোপিক প্রেগন্যান্সি, হ্যাঁ একটোপিক বলতে, তো সেই ক্ষেত্রেও হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি প্রপারলি খুব ম্যানেজ করা যাচ্ছে বাই ডুইং দ্য ল্যাপারোস্কোপিক সার্জারি। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে ট্রায়াঙ্গেল পোজ বা ত্রিকোণাসন। ত্রিকোণাসনে শরীরের যে ফ্লেক্সিবিলিটিটা বৃদ্ধি হয় এবং তাতে লম্বা হওয়াতেও হেল্প করে। বিগিনার ভার্সনটা এখন দেখাবে লিও। ওকে লিও, ওকে দাঁড়াবেন যখন, তখন এমনভাবে একটা হাইটে দাঁড়াবেন যেন শরীরের ব্যালেন্সটা থাকে। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, এক সাইডে যতটুকু হালকাভাবে যাওয়া যায়, যে কোমরে টানটা রেখে পেটটা ভেতরে রেখে যেন ঘাড়ে বা হাতে কোনো রকম প্রেশারটা না পড়ে, সেরকম একটা পজিশন থেকে একটা অ্যালাইনমেন্টে যেন থাকে, সেরকমভাবে গেলেন। দেন ইনহেল অ্যান্ড এক্সেল আপ, ওকে সাইড চেঞ্জ অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল আপ। ইয়েস, খেয়াল করতে হবে যে যতক্ষণ থাকছেন লুক আপ, আঙ্গুলের দিকে তাকাতে হবে এবং একটা লাইনে থাকবে যতটুকুই আপনি যেতে পারেন না কেন। ওকে অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল আপ অ্যান্ড রিল্যাক্স। এটা বিগিনার আর অ্যাডভান্স ভার্সনটা খুব বেশি ডিফারেন্স নেই, খালি ডিফারটা করবে হচ্ছে যে ফ্লেক্সিবিলিটিতে। তার মানে হলো হাত যতটুকু যেতে পারছেন বা কোমর থেকে যতটুকু যেতে পারছেন প্রথমে ততটুকুই যাবেন, যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখা যাবে যে ফুল ট্রায়াঙ্গেল পোজ আপনি যেতে পারছেন। ওকে অ্যান্ড শো, ইয়েস, তখন স্টেপটা আরেকটু বড় নিলে আপনাদের সুবিধা হবে। এবং যেই সাইডটা করবেন পাটা চেঞ্জ করে নিলেন, ডান সাইডে করব, ডান পাটা ম্যাটের ওই সাইডে গেল। দেন ইনহেল অ্যান্ড এক্সেল ফুল। ইয়েস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত যাচ্ছে এবং হাতটা টান টান একদম টোটাল স্ট্রেচটা হচ্ছে। অ্যান্ড স্টে দেয়ার, ইনহেল অ্যান্ড এক্সেল আপ। দেন চেঞ্জ, লেগ চেঞ্জ কীভাবে হবে, দু পা মাঝখান থাকলো, আবার যে সাইডে যাচ্ছেন অন্য পা ঘুরে গেল। দেন ইনহেল অ্যান্ড এক্সেল ডাউন, যতটুকু যাওয়া যায়। আস্তে আস্তে আমরা দেখছি যে আগে হাঁটুর কাছে ধরেছিল, এখন পুরোটা পায়ের এখানে গেল এবং টান টান এক লাইনে যেন থাকে। ইনহেল অ্যান্ড এক্সেল আপ, ব্যালেন্স, দেন পাটা ঘুরে যাবে অ্যান্ড নর্মাল ইনহেল, স্টে।
ইয়েস ব্যালেন্স। সো দিস ওয়াজ আ ট্রায়াঙ্গেল পোজ। এতে যেটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি বাড়ছে, ব্যালেন্সটা থাকছে এবং শরীর টান খাওয়ার কারণে প্রতিটা জায়গাতে ফ্লেক্সিবিলিটিটা বাড়ার কারণে এটাতে আমাদের হাইটটা বাড়াতেও এটা হেল্প করছে। প্রিয় দর্শক, দইয়ের পুষ্টিগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগজনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবত জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। যারা কম্পিউটারে কাজ করেন তারা প্রতি 1 ঘন্টা পর অন্তত আধা মিনিট চোখ বন্ধ করে রাখবেন। এতে আপনার চোখ রিল্যাক্স হবে, নতুন করে আবার স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, একটা শিশু জাস্ট ভূমিষ্ঠ হবে তখন জাস্ট তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত, বুকে দিয়ে দেওয়া উচিত। তো এইটাকে প্রথমে যেটা আসে সেটাকে বলা হয় শাল দুধ। তো শাল দুধের একটা অনেক বড় একটা উপকারিতা আছে, কারণ এই শাল দুধটা যদি বাচ্চা পান করে তাহলে শাল দুধের জন্য বাচ্চাকে বলা হয় যে এটা তার জীবনের প্রথম টিকা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।